শুভ নবমী। আজ 1 অক্টোবর। তো আজ আমরা আগ্রা থেকে মথুরা বৃন্দাবনের দিকে রওনা দিব। তো আমরা রেডি হয়ে গেছি। তো আমরা যেতে যেতেই মথুরা যেতেই আমাদের বাস এখানে নামিয়ে দিল ফতেপুর সিক্রি দেখার জন্যে। এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। ওই দেখতে পাচ্ছ গাড়িগুলো, ওগুলো হচ্ছে ব্যাটারি গাড়ি। এই ব্যাটারি গাড়ি করেই আমরা এখন সিক্রিতে যাচ্ছি। ওখান থেকেই আমরা টিকিট কেটে নিয়েছি এক একজনে 50 টাকা করে। দাঁড়িয়ে আছি এক এক যুগে, এখন এক এক করে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখান থেকে আমরা গাইড নিয়ে নিয়েছি। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখো চারদিকটা লাল কালারের। তার কারণ কি বলো তো, আকবরের যে ছেলে জাহাঙ্গীর ছিল তাকে ছোটোবেলায় আকবর লাল্লা বলে রাখতো, তাই তার নাম উদ্দেশ্যে এই পাথরগুলো লাল কালারের। সমস্ত সিক্রি লাল কালারের পাথর দিয়ে তৈরি। এটা পুরোটাই নাকি পাহাড়ের উপরে তৈরি। আকবর এখানে বেশি থাকতে পারেনি, তার কারণ এখানে জলের খুব অভাব ছিল। है फतेहपुर और सीकरी। पहले जो हम देख रहे हैं वो सीकरी देख रहे हैं, अकबर का राजबाड़ी। हाँ, इसका जो दूसरा जो पार्ट है वो अकबर का गुरुबाड़ी है, उसको फतेहपुर कहते हैं। আকবরের 3টি বউ ছিল। প্রথম বউ ছিল মুসলিম, যার নাম ছিল রুকাইয়া বেগম। আর দ্বিতীয় বউ ছিল হিন্দু, যার নাম ছিল যোধাবাই। আর তৃতীয় বউ ছিল মারিয়াম, যিনি ছিলেন খ্রিস্টান। তাদের কোনো ছেলে সন্তান ছিল না। আর আকবরের তো চিন্তিত পরবর্তীকালে তার পরবর্তী রাজপাট কে চালাবে। এই জন্য নানা জায়গায় তিনি তপস্যা করে বেরিয়েছিলেন ছেলের জন্যে। শেষে এক স্বপ্ন আদেশে তিনি ফতেপুরে এসে এক সুফি বাবার কাছে প্রার্থনা করে তিনি তার ছেলেকে পান। সেই আনন্দে তিনি এই রাজপ্রাসাদটি বানিয়েছিলেন। क्योंकि हम जो खड़े हुए हैं पहाड़ी इलाका पूरा माउंटेन एरिया, उस समय इलेक्ट्रिसिटी नहीं थी तो बोरेबल नहीं हो सकता था। अकबर ने आउट साइड में टैंक बनवाया पानी के लिए, जितना वो बारिश होता है ना बृष्टि, वो सारे स्टोरेज होता था। तो এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেওয়ানি খাস। চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই। বাইরে থেকে মনে হচ্ছিল দোতলা বিল্ডিং, কিন্তু ভিতরে গিয়ে দেখি না, এটা একতলাতেই তৈরি। অদ্ভুত। এইটার মাঝখানে যে পিলারটা রয়েছে, এই সেই পিলারটা, তার ওপরে যে দেখছি জায়গাটা, ওখানে আকবর বসতেন। আর 9 দিকে 9 নবরত্ন বসতেন। এটা উপরে ওঠার জন্য সিঁড়িও রয়েছে, কিন্তু এটা সরকার থেকে বন্ধ করে দিয়েছে। তার কারণ অনেকে উপরে উঠে যায় বা কেউ দাগাদাগি করে, এটা তাই সরকার তাই বন্ধ করে দিয়েছে রাস্তাটা। এখন আমরা দেখছি যেটা, এখানে বসে আকবর বিশেষ আলাপ আলোচনা করতেন। এখানে কোনো বাড়ির লোক এন্ট্রি হতো না, মানে বিশেষ লোকরা সাধারণত এন্ট্রি হতে পারতো। এখানে বিভিন্ন সিম্বল দিয়ে তৈরি এটা। প্রথমে জৈন, খ্রিস্টান, তারপর রয়েছে হিন্দু, মুসলিম। তিনি সব ধর্মকেই সমান চোখে দেখতেন। এখান থেকেই দিন ইলাহি উৎপত্তি হয়েছে। আর এটা হচ্ছে দেওয়ানে আম, সাধারণত আম জনতার আলাপ আলোচনা হতো। এটা হলো ব্যাংক। আকবরের সময় এখানে সবাই টাকা পয়সা জমা করতেন। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওয়া মহল। তার কারণ এখানে কোনো ওয়াল নেই, 176টি পিলার ওপর তৈরি। ওপরে উঠে আকবর হাওয়া খেতেন আর চারদিকে ফতেপুর সিক্রিকে দেখতেন। এখানে তার বউরাও আসতো। তার যে যোধাবাই বউ ছিল, তিনি করবাচৌথের সময় এখানে চাঁদ দেখতেন। আর তার যে মুসলিম বউ ছিল, তিনি ঈদের সময় এসে চাঁদ দেখতেন। নিচে এই চারদিকে ক্রস দাগগুলো যে রয়েছে, এখানে আকবর তার বউদের সাথে লুডো খেলতেন। এখনকার দিন যেটা লুডো খেলা বলা হয়, তখনকার দিন সেটা পাশা খেলা বলা হতো। वो देखिए वहाँ सेंटर में बैठते हैं तानसेन। और देखिए सुन लो, बादशाह देखिए वहाँ बैठते हैं, सामने जो बाड़ी आप देख रहे हैं वो 2 पिलर दिखता आगे, वहाँ बादशाह बसते वहाँ। और रानी देखिए वहाँ बैठती थी, वो जो बालकनी दिखता सामने। लेकिन अकबर समय लाउड स्पीकर नहीं था ना, वो ऐसे पानी रखते, जल रखते थे, जल से इको होता है, वाइब्रेट होता है। जब वो गाते थे तो उनका आवाज दूर तक जाता, सारे लोग सुनते थे। हाँ, यही तानसेन और बैजू बावरा कंपटीशन हुआ। अकबर ने यहाँ सभी राजा को इनवाइट किया। तानसेन ने यहाँ दीपक राग गाया, उन्होंने गाने से दीपक जला दिया। और बैजू बावरा ने गाया मेघ मल्हार, उनके गाने से बारिश हुआ था, तो सारे दीपक बुझ गए। यहाँ तानसेन हार गए, यहाँ बैजू बावरा जीते। इस प्लेस को 4 चमन अनूप तालाब कहते हैं। 4 चमन इसलिए कहते हैं, 4 रास्ते हैं, 4 वे। और अनूप के माने एक सुंदर जगह। এখানে আগে গোলাপের পাপড়ি ছড়িয়ে থাকতো, যাকে বলা হতো গোলাপ জল। এই গোলাপ জলে এসে আকবর স্নান করতেন। তারপর তার উল্টো দিকে দেখতে পাচ্ছ ঘরের মতো, ওটা তার বেডরুম। সেখানে তিনি স্নান করে যেতেন। কি সুন্দর, তাই না? এটা হচ্ছে রোকেয়া বেগমের ঘর। ঘরটা ছিল খুবই সুন্দর।
ঘরটার ভিতরে যে ওই যে খোপ খোপ দেখতে পাচ্ছ, ওই খোপগুলো বিভিন্ন কালারের কাঁচ লাগানো থাকতো। এখন যদি কিছুই নেই, সব ভেঙে গেছে। আর এটা হচ্ছে আকবরের খাওয়ার জল সঞ্চয় করে রাখা হতো, কারণ পাহাড়ি এলাকা তো সবসময় জল পাওয়া যেত না, তাই জল এনে এখানে সঞ্চয় করে রাখা হতো। এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে আকবর খেতেন। আর এই যে ঘরের মতো দেখতে পাচ্ছ, এখানে খাওয়া রান্না করে এনে রাখা হতো, তারপর এখান থেকে খাওয়ার পরিবেশন করা হতো আকবরকে। আর এটা হচ্ছে আকবরের বেডরুম, দেখতে পাচ্ছ বিছানাটা কত উঁচুতে আর কত বড়। এইটার মধ্যে উঠতো নাকি আকবর চন্দ্রকাঠের সিঁড়ি বেয়ে, ভাবা যায় সেই রাজকীয় ব্যাপার। আর এটা হচ্ছে যোধাবাইয়ের মেহেল, যেখানে যোধাবাই থাকতেন। বিশাল বড় মেহেল, দুই বউর তুলনায় এই মেহেলটা তার ছিল বিশাল বড়। তার কারণ তিনি তাকে ছেড়ে দিয়েছিলেন, ওই জন্য তাকে বেশি ভালোবাসতেন। কি অদ্ভুত সত্যি। আর এটা হচ্ছে যোধাবাইয়ের রান্নাঘর, যেখানে নিরামিষ আহার বানানো হতো। আর উল্টো দিকে এটা হচ্ছে আমিষ রান্নাঘর, যেখানে আমিষ আহার বানানো হতো। এদিকে হচ্ছে মিনা বাজার, এখানে মহিলাদের জন্য মিনা বাজার হতো। আর এটা হচ্ছে চৌবাচ্চার মতো, এখানে জল এসে স্টোরেজ হতো, আর এখানে সব মহিলারা স্নান করত। এই সেই যোধাবাইয়ের মেহেল, যেটা বিশাল বড় বানিয়েছিলেন আকবর তার বউ যোধাবাইয়ের জন্যে। যোধাবাইয়ের দুটো বেডরুম ছিল, একটা গরমকালে থাকার জন্যে, একটা শীতকালে থাকার জন্যে। দুটো বেডরুমই কিন্তু দেখতে একই রকম, দেখে বুঝতেই পারা যাবে না কোনটা কোন বেডরুম। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গরমকালে থাকার জন্যে বেডরুম, যেখানে জালি থাকতো, ওই জালিতে হাওয়া ঢুকতো। আর এটা শীতকালে থাকার বেডরুম, যেখানে কোনো হাওয়া ঢুকতো না। এই দুটো বেডরুমের মধ্যেই যোধাবাই থাকতেন। তার চারদিকে দাসদাসীরা থাকতো, স্পেশাল যারা বিশেষ দাসদাসী। আর এটা হচ্ছে মন্দির, যোধাবাই বলেছিলেন আকবরকে যে আমি যেখানে থাকবো সেখানে আমার মন্দির থাকবে, যেখানে তিনি কৃষ্ণ ভগবানকে স্থাপন করেছিলেন। আর সেই কৃষ্ণ মূর্তিটি তিনি এনেছিলেন জয়পুর থেকে। এই মন্দিরের সামনেই ছিল তুলসী মঞ্চ, এই যে তুলসী মঞ্চ। এখন এখানে তুলসী গাছ নেই, এখন অন্য গাছ লাগিয়ে রাখা হয়েছে। আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো মূর্তি নেই, একদমই ফাঁকা। এরপরে আমরা এখন যাব ফতেপুরে। ফতেপুর ভিডিও তুলে ধরলে ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে, তাই পরে ভিডিও